আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো এই গল্পটা আমি রানিং করেছিলাম। তো তখন আর দিতে পারিনি, তো এখন আমি আবার এটা শুরু করছি। তো অনেকেই শুনতে চেয়েছো আমার কাছে, তো তাই ভাবলাম যে গল্পটা যেহেতু শুরু করেছিলাম এটা শেষ করে নিই, তারপর না হয় নতুন কোনো গল্প দিব। আর এই যে কোনো একটা গল্প কিন্তু অনেকগুলো পর্ব থাকে, তো একটা গল্প শেষ করতে অনেক দিন সময় লেগে যায়, এটা তোমরাও ভালো করে জানো। তো এখন যে দুটো গল্প চলছে সেই দুটো গল্পই আমি শেষ করব, তারপর অন্য কোনো নতুন গল্প দিব। তো এই জন্য এর আগে কেউ এখন আর গল্প আমাকে সাজেস্ট করো না, কারণ একসাথে এত গল্প দেওয়া আমার পক্ষে সম্ভব না। তো এই জন্যই বলবো এখন এই দুটো গল্প শেষ করি, তারপর নতুন করে গল্প দিব। শুরু করছি অবরুদ্ধ নিশীথ, পর্ব ৩। লিখেছেন তেজস্মিতা মর্তুজা। ঢাকাতে আখির লাশ পাঠানো হলো ফরেন্সিক টেস্টের জন্য। তা মোস্তাকিন চেয়েছিল না। সে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেলের পাঠাতে চেয়েছিল, ব্যবস্থাও করেছিল। সিনিয়র ইনচার্জ রাজি হননি। আখির মা মুস্তাকিনের হাত ধরে কান্নাকাটি করছিলেন। আমার মেয়েটার শরীরটা আর কোনো সুরের হাতে দিস না বাপ। আমার মা মনে কইরা আমার কথা রাখ, আমার বিচার লাগবো না। আমার আখির দেহডারে দে, বাড়ি নিয়ে যাই। এই কথা ফেলার মতো নয়, অথচ উপর মহল হুট করে সিদ্ধান্ত বদলেছে। এসব নতুন নয় এই লাইনে, তবে এর শেষ অবধি যেতে হলে তাকে সজাগ থাকতে হবে প্রতিপদে। রাত ৮টার ডিআইজি স্যারের সাথে কথা বলে কার্যালয়ের থেকে বের হলো। টিমের সকলেরই খুব খাটুনি হবে এই মামলায়। এখানে কোথাও না কোথাও অদ্ভুতভাবে জড়িয়ে আছে রাজনৈতিক বিষয়াদি আর সমাজের উঁচু পর্যায়ের পদ্ধতিগত বল প্রয়োগ, যার ঘাপলা খুলতে বেশ বেগ পেতে হবে তাদের। রাস্তা পার হবার জন্য দাঁড়ালো, ফোন বাজছে। ফোন জিনিসটা নেহাত বিরক্তিকর, বিশেষ করে যখন রিং হয়। মায়ের কল, এখন পুরো দিনের ফিরিস্তি চাইবে। খাওয়া গোসল শরীরের যত্ন, বাড়ি ফেরার তারিখ, কল রিসিভ করলো না। ক্লান্ত শরীর ফ্ল্যাটে ফিরে গোসল দিয়ে এরপর নিজেই একবার কল করে নিবে। বিকেলের থানায় কাউন্সিলর হুমায়ুন পাটোয়ারি এসেছিলেন। মুস্তাকিন গিয়েছিল সেখানে। সে প্রশ্ন করল হুমায়ুন সাহেবকে, আপনি ভিকটিমের পরিবারকে জায়গা থেকে উচ্ছেদ করতে চাইলেন, এরপর তারা গেল না। তার মেয়ের সঙ্গে এমন কিছু ঘটল, সন্দেহ যদি আপনার উপর যায়, তা নিয়ে বক্তব্য কি আপনার? হুমায়ুন পাটোয়ারি হাস্যোজ্জ্বল কণ্ঠে জবাব দিয়েছেন, উচ্ছেদ করা কোনো কঠিন কাজ না মুস্তাকিন, আর এমনও নয় তা আমি পারতাম না। তাই এরকম একটা সহজ ব্যাপারে তার সঙ্গে এমন খারাপ কিছু করার প্রশ্ন ওঠে না। তারা সময় চেয়েছে, আমি দিচ্ছি। না উঠলে উঠাই দিতাম, যেহেতু এইটাই আমার কাজ। কিন্তু তাই বলে এমন কিছু? মুস্তাকিন ঠোঁট উল্টে ধীরে ঘাড় ঝাঁকালো। আপনার প্রতিপক্ষ দলকে? হুমায়ুন পাটোয়ারি পান খাওয়ার দাঁত বের করে চমৎকার হাসলেন। সহজ হিসাব, আগেরবার যে মেম্বার ছিল এই এলাকার সে, আর এইবার যেহেতু আমি বা হামজা মেয়র পদপ্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়াবো, তাইলে বর্তমানে মেয়র সাহেবও বলা চলে আমার বিরোধী। সে কিন্তু আবার আমার বেয়াইও ভাই লাগে। মুস্তাকিন আসলে বুঝতে পারছে না এই কথার উপর ভিত্তি করে তার এই দুটো লোককে সন্দেহের তালিকায় রাখা উচিত কিনা। হুমায়ুন পাটোয়ারি যা বোঝাতে চেয়েছে তা হলো, তারা হুমায়ুন পাটোয়ারির বদনাম করার জন্য আখির সাথে এই বীভৎস খেলায় মত্ত হতে পারে। আর কি কোনো সাসপেক্ট থাকতে পারে এই খুনের দায়? আখির পরিবারের সাথে একটা বিশদ আলোচনা দরকার। হতে পারে আরও কেউ কোনো সাহায্য করতে পারবে। কোমর বেঁধে নামতে হবে। তার আগে ল্যাব টেস্টের রিপোর্ট চাই। আরও জিজ্ঞাসাবাদ করতে তথ্য প্রয়োজন, যেটা ফরেন্সিক টেস্টের পর আসবে। দুবার দুপাশ মাথা ঝাঁকি দিল। গাড়ি চালাচ্ছে সহকারী মাহমুদ। হোটেল দেখে তাকে বলল, গাড়ি থামান। মাহমুদ গাড়ি থামালো। মুস্তাকিন নেমে গিয়ে হালকা পাতলা কিছু খাবার কিনে নিল। ফ্ল্যাটে রান্না করার চাচিটা 2 দিন হলো আসেনি। এখন মুস্তাকিনের রান্না করার এনার্জিও নেই। অ্যাপার্টমেন্টে গিয়ে গেট দেলোয়ার বলল, স্যার তোমার তো চিঠি আইছে গো। দেলোয়ার দুষ্ট হাসছে। মুস্তাকিন হেসে বলল, চিঠি শুধু প্রেমিকার কাছ থেকে আসে না। আজকাল আর প্রেম চিঠিতে হয় না। উন্নত দুনিয়ার প্রেম হয় উন্নত উপায়ে।
উন্নত ডিভাইসের মাধ্যমে হয়। হতে পারে, দেখো, এটা আমার মৃত্যুর পরোয়ানা পাঠিয়েছে কোনো এক শুভাকাঙ্ক্ষীর ভালোবেসে। দেলোয়ার দাঁত বের করে হাসলো। তোমার আর ক্যাডা মারার সাহস করব? যত বড় একখান পিস্তল প্যান্টের ভিতরে নিয়ে ঘুরো। প্যান্টের ভিতরে পিস্তল, তাও আবার এত বড়? তুই রাইফেল আর পিস্তলকে গুলিয়ে ফেলেছিস মনে হচ্ছে। আর প্যান্টের ভেতরে পিস্তল রাখে কেমনে? হ্যাঁ, কোথায় রাখে? মুস্তাকিনের বলার ভঙ্গি দেখে হো হো করে হেসে উঠল এবার দেলোয়ার। মুস্তাকিন ঢুকে গেল ফ্ল্যাটে, দরজা লাগিয়ে খাবার টেবিলের উপর রেখে চিঠি নিয়ে বসলো। চিঠিটা রেখে দিল পরিত্যক্ত হালে। বিশেষ আগ্রহ আসছে না তা নিয়ে। সে জানে কার চিঠি। ফ্রেশ হয়ে এসে খোলার কথা ভেবে আবার কি মনে করে দায়সারা হাতে চিঠিটা খুলল। বেনামি চিঠি। কি জানি, পরিচয় দাও তুমি নিজের। ও হ্যাঁ, সৈয়দ মুস্তাকিন মোহান, ইনভেস্টিগেটর অব পিভিআই ডিপার্টমেন্ট না? কেস থেকে সরে যাও অফিসার, তুমিও ভালো থেকো আর আমরাও। নয়তো তোমার এক পিস্তল কতক্ষণ কতভাবে রক্ষা করতে পারবে তোমার জানো? যা করতেছো তা জানের সদা, হাতে তো পড়বাই। আর যদি সেরকম ইচ্ছা থাকে তাইলে তোমার রুহুর জন্য মঙ্গল আর মরার পরে বেহেশত কামনা করি। মুস্তাকিন চিরকুটটা হাতে মুড়ে ময়লার ঝুড়িতে ফেলল, শার্ট খুলে সোফাতে ছুড়ল। আরও মাথায় চেপে বসাচ্ছে এরা কেসটা। এতক্ষণ তাও ঘুম ঘুম পাচ্ছিল একটু ক্লান্তিতে। মোড়ের উপর রিক্সা থামিয়ে দিল রিক্সাওয়ালা। অন্তু বলল, আর একটু এগিয়ে যাবেন না? না আপা, রাস্তা খারাপ, চাকা আটকে যায়, এইটুকুনি পায়ে যান। রাস্তাটা ভাঙ্গা, কদিন আগে বৃষ্টিতে পিচ ক্ষয়ে নিচু হয়ে যাওয়ার স্থানগুলোতে পানি জমেছে। সামনেই ক্লাবঘর, বাইরের দেয়াল সেটে রাখা বিভিন্ন রাজনৈতিক পোস্টার, রং বেরঙের কালিতে রাজনৈতিক সংগঠনের নামধাম লেখা সব। সামনের রাস্তার ওপারে চায়ের দোকান, প্লাট। ক্লাব ঘরের সামনে লাল চেয়ারের পাতা অনেকগুলো বাঁশের স্ট্যান্ডের উপর ক্যারাম বোর্ড রাখা। চেয়ারের দু একজন বসে পা দোলাচ্ছে, সিগারেট টানছে, কেউ চায়ের কাপে চুমুক দিচ্ছে। রাস্তার করুণ দশা। কাউন্সিলরের ক্লাব ঘরের সামনের রাস্তায় এই হাল, অথচ এই কাউন্সিলর আগামীতে মেয়র পদের প্রার্থী হয়ে বিভিন্ন সম্মেলনের কত কী করে দেবার অঙ্গীকার দিচ্ছেন জনতাদের। আজকালের মাঝে একটা বিশাল সম্মেলন আছে প্রাইমারি স্কুলের মাঠে। সেখানে নিশ্চয়ই হামজা, জয়, জম্পেশ একটা করে বক্তব্য রাখবে। এদের জিহ্বা কয়টা, হ্যাঁ? আর বিবেক এবং লজ্জাই বা কোন ফেরিওয়ালার কাছে বিক্রি করে বাদাম কিনে খেয়েছে? ভাবতে ভাবতে কাদায় এক পা গেড়ে গেল অন্তুর। ক্লাব ঘরের দিকে তাকালো না, থুতনি বুকে ঠেকিয়ে হেঁটে পার হলো। কালো বোরকা ও কালো ওড়নার নিকাবে মুখ ঢাকা তার। ক্লাব ঘরের পাশেই সালমা খালার ছোট বাড়িটা। টিনের গেটে আঙ্গুলের টোকাই 2-3 বার শব্দ করলো। কিছুটা দেরি করে চাঁদনি গেট খুলে দিল। অন্তু বলল, ভয় পাবেন না ভাবি, আমি খালার ভার্সিটির এক ছাত্রী। চাঁদনির নির্লিপ্ত মুখ একপাশে সরে দাঁড়িয়ে ভেতরে আসার ইশারা করলো। টিনের চাল, টিনের বেড়া, তার সামনে একটা ইটের গাঁথুনিতে তোলা ঘর। মেঝে হয়নি, উপরে শুধু টিনের ছাদ লাগানো হয়েছে। নিচের মেঝে কাঁচা, জানালা দরজাও লাগানো হয়নি। চাঁদনি অন্তুকে নিয়ে গিয়ে ঘরে বসালো। পাশের ঘরে সালমা খালা নামাজে বসে কাঁদছেন, করুণ কান্না। অন্তুর বুক ভার হয়ে এলো। চাঁদনি নাস্তা আনতে উদ্যত হলে অন্তু চাঁদনির হাতটা চেপে ধরে বলল, ভাবি প্লিজ, কোনো আনুষ্ঠানিকতা দেখিয়ে আমায় ছোট করবেন না। আপনি বসুন, 2 মিনিট কথা বলি। সব মিটলে একদিন এসে নাস্তা করে যাব। চাঁদনি মানতে চায় না। অন্তু জোর করে বসালো। জীর্ণ একটা সালোয়ার কামিজ পরনে চাঁদনির, চুলের বেনি উল্কো শুল্কো, মুখে মলিনতার ছাপ। দেখতে চরম সুন্দরী চাঁদনি, কালি পড়া ডাগর ডাগর চোখ, আর তা যেন রহস্যময়। নাম কি তোমার? অন্তু বলে ডাকে সকলে। আমিও তাহলে তাই বলে ডাকবো? একটু হাসলো চাঁদনি, হাসিটা অদ্ভুত আর সুন্দর। যদি আগেই চলে যেতেন এখান থেকে, তাহলে হয়তো আখির এই হাল হতো না বোধহয়। মলিন হাসলো চাঁদনি। প্রত্যুত্তরে বহুদিনের থেকে ক্লাবের ছেলেদের নজরে পড়েছিল আখি। আখিরে
খুব জ্বালাতো ওরা। যাওয়া আসার সময় আজে বাজে কথা বলতো। একবার ক্লাবের একজন বাড়িতে এসেছিল আর কোনো বড় ভাইয়ের সাথে আখির কুপ্রস্তাব নিয়ে। আম্মা তারে একটা থাপ্পড়ও দিছিল। অন্তুর জিজ্ঞেস করতে ইচ্ছে করলো, সেই বড় ভাইটা কি জয় আমির? আপনার কি সন্দেহ হয় না জয়ের উপর? করল না প্রশ্নটা। আপনি যে টাকা ফেরত দিতে গিয়েছিলেন মেম্বার সাহেবকে, তা দিয়ে অন্য কোথাও তো জায়গা কিনে চলে যেতে পারতেন। চাঁদনি হাসলো আবার, কেমন যেন দেখাচ্ছিল চাঁদনির হাসি। তুমি ঘটনা লোকমুখে শুনেছ তাই না? অন্তু জবাব দিল না। চাঁদনি বলল, পুরোটা আর আসলটা শোনো নাই। এখন শুনি, আপনি বলুন। চাঁদনি তাকায় অন্তুর দিকে। আমি বলবো। অন্তুর চাঁদনিকে ভীষণ অন্যরকম লাগছিল। চাঁদনি বিছানার উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা কাপড়গুলো ভাঁজ করতে করতে বলল, আমি বাপের বাড়ির পাওনা জায়গার আর বিয়ের গয়না বেচে আমার ভাইয়ের সাথে নিয়ে মেম্বারের কাছে গিয়েছিলাম টাকা ফেরত দিতে। তারা কি নিল না? টাকাগুলো দেখলো আর মেম্বার সাহেব বলল, আচ্ছা টাকা যখন জোগাড় করেছো নেওয়া যাবে, আমি এই হিন্দু লোকটার সাথে কথা বলে দেখি। আচ্ছা, এরপর? অন্যমনস্ক হলো চাঁদনি। যেভাবে বলেছিল আমরা নিশ্চিত ছিলাম টাকা নিবে, জায়গা ফেরত পাবো। নিল কি সেই টাকা? চাঁদনি খুব মনোযোগ দিয়ে কাপড় ভাঁজ করতে করতে বলল, সেই রাতে বাড়িতে লুট হলো। বলেই হাসলো। কি যে অদ্ভুত নির্লিপ্ত শুনতে লাগলো চাঁদনির কথাটা। কপাল জড়িয়ে ফেলল অন্তু। চেনেননি তাদের? চাঁদনি হাসিমুখ কাপড়গুলো একপাশে রেখে বলল, তুমি কখনো ডাকাতি দেখনি না? না, দেখিনি। ওরা মুখোশ পরেছিল, আর চিনলেই বা কি? যাবার সময় অস্ত্র দেখায় খুব ভালো করে সাবধান করে গেল, আর আমরাও সাবধান হয়ে গেলাম। একবার সাবধান না হয়ে হারাই গেছে একটা। অন্তুর বুঝল না শেষ কথাটা। চাঁদনি কি আখির মেজ ভাইয়ের কথা বলছে, যে ক্যান্সারে মারা গিয়েছিল? এখানেও এক রহস্য রইল। চেয়ে রইল ক্ষণকাল চাঁদনির নির্বিকার মুখটার দিকে। অসীম ধৈর্য আর বুঝ মেয়েটির, এমন নিরবিত্ত পরিবারের এত শীতল মস্তিষ্কের একটা বউ। তার চোখের চাহনি, কথা বলার ধরন, মুখের ভঙ্গিমা সবই যেন অসাধারণ, একটুও সাধারণ নয়। সেদিন শাশুড়িকে যেভাবে বুকে জড়িয়ে থামাচ্ছিল, সে এক বিরল দৃশ্য। আজও কেমন অনর শক্তিময়ী লাগছে এই মেয়েটাকে। প্রথম সাক্ষাতে কেমন নির্দ্বিধায় কথা বলছে ওর সঙ্গে। একটু ইতস্ত বা অপ্রস্তুত নয় যেন। মার্জিয়া কি এমন হতে পারতো না? অন্তু জিজ্ঞেস করলো, আপনি পড়ালেখা জানেন? চোখ তুলে তাকাই চাঁদনি। এসএসসি পাশ করেছিলাম। মুখ খুললে না তুমি? দেখলাম না তো তোমায়। অন্তু নেকআপটি খুলল অল্প একটু। বেজায় মায়াবতী দেখতে অন্তু। সবচেয়ে বেশি মায়া লেপ্টে আছে ঘন পাপড়িওয়ালা চোখে। চোখের মণি কুচকুচে কালো, তাতে মুক্ত দানার ন্যায় ভাসছে আলোর প্রতিশ্রুতি বিন্দুরেখা। এক দেখায় আটকে যাবার মতো সুন্দর মেয়েটা। কালো নেকাবের প্রান্ত এসে ঠেকেছে ফর্সা কপালটার উপর। থুতনিটুকুও বের হয়নি। কালো পর্দার আবরণে ভেদে ঝিরঝিরে মোহময়ী চেহারা। চাঁদনি কিছুক্ষণ অন্তুর নত মুখের দিকে চেয়ে থেকে বলল, খুব সুন্দর তো তুমি। আপনার কাছে হেরে যাব। দুজনই হাসল। গেইটে শব্দ হলো। অন্তু দ্রুত মুখে নেকাব পরে নিল। সোহেল ঘরের দরজায় এসে থেমে গেল। তার চোখে মুখে কৌতূহল। অন্তু সোহেলের অপ্রস্তুত অবস্থা দেখে নিজেই বলল, ভাই, আমি অন্তু, ভার্সিটিতে পড়ি। ভাবের সঙ্গে এমনি দেখা করতে এসেছিলাম। আপনি ভেতরে আসুন। সোহেল ঢুকলো না। দু কদম পিছিয়ে হাত দিয়ে বাধা দেবার মতো করে বলল, বসো তুমি, কোথাও কথা কও, আমি পরে আসবো, বসো বসো। অন্তুর ভালো লাগছিল এই বাড়িতে। সে বলল, আপনি আসুন, আমি বেরিয়ে যাচ্ছিলাম। অন্তু গিয়ে কান্নারত অভাগী মায়ের পাশে মেঝেতে বসে পড়ল। হাতটা চেপে ধরে বলল, চেনেন আমায়? চিনলেন সালমা অন্তুকে। ভার্সিটিতে কমন রুমে দেখেছেন বহুবার। আপনি এভাবে কাঁদছেন কেন? ক্লাব ঘরের পৌঁছাচ্ছে নিশ্চয়ই আপনার কান্নার সুর। পৈশাচিক আনন্দ দিচ্ছে ওদের আপনার এই আর্তনাদ। নিজের দুর্বলতা অন্তর শত্রুর কাছে প্রকাশ করতে নেই।
মুখে হাত চেপে কেঁদে উঠলেন সালমা। অন্তু বলল, যখন কেউ কষ্ট দেবার লক্ষ্যে কষ্ট দেয় তখন একদম উচিত নয় কষ্ট পাওয়াটা তাদের দেখানো। হয় সেই পরিমাণ সেইভাবেই ফিরিয়ে দিতে হয়, অথবা চুপ থাকতে হয় অন্তত তাদের সামনে। সালমা খালা অন্তুর এই ভারী কথা বুঝলেন কিনা কে জানে, বললেন, কিন্তু ওরা তো করে নাই কিছু। অন্তু জানালার দিকে তাকিয়ে বলল, নিজেকে সান্ত্বনা দিচ্ছেন? সালমা কান্না সামলালেন। এরপর বললেন, ওরা কিচ্ছু করে নাই অন্তু। ক্যাডা করছে? আল্লাহ মাবুদ জানে। ওই পুলিশরা আমার বেটির লাশ দিতেছে না কেন? হ্যাঁ, আবার কই নিয়ে গেছে আমার বেটিরে? আমার বিচার লাগবো না। ওরা রাজনীতি করে, শক্তিশালী সব। আমার বিচার লাগবো না, কিচ্ছু লাগবো না আমার। আমি চলে যাব এখান থেকে বহুত দূরে। আমার মেয়েটারে ওই পুলিশ আবার জানি কই নিয়ে গেছে। কথা ধরল অন্তু। কারা রাজনীতি করে? এই তো বললেন ওরা কিছু করেনি। তার মনে হলো সে বোধহয় টেনে হিচড়ে জয়কে এসবের পেছনে দাঁড় করাতে চাইছে। তার সঙ্গে সেদিন খারাপ আচরণ করেছিল বলে জয় বারবার অপরাধীর জায়গায় নজর আসছে। কিন্তু এটা ঠিক না। ভেতরের উকিল মস্তিষ্কটা ধমকালো অন্তুকে। ক্লাবঘর পার হওয়ার সময় আর চোখে তাকালো সেদিকে। বুকে একটা চাপা উত্তেজিত কাজ করছে। তাকে চিনে ফেলার মতো কেউ যদি এখন ক্লাবে থাকে, কোনো তামাশা না হয়ে যায় এখন, যদি জয়ই দেখে ফেলে। ক্লাবঘরের সামনে বড় পোস্টার, কাউন্সিলর হুমায়ুন পাটোয়ারির ছবি টাঙানো। পাশেই আরেক পোস্টারে তার ছেলে হামজার ছবি। এবার ক্যারাম বোর্ডের সামনের ছেলেরা দাঁড়িয়ে আছে। এটা আর চোখে নজরে এলো, আর ভুলেও তাকালো না সেদিকে। সন্ধ্যার বেশি বাকি নেই। দুনিয়াতে সর্বোচ্চ জঘন্য শব্দের মধ্যে সেরা জঘন্য শব্দ হলো অ্যালার্মের শব্দ। ঘুম ভাঙল জয়ের। ফোনের অ্যালার্ম তখনও বাজছে। উপর হয়েছিল। ঘড়িটাকে ভাঙতে পারলে ভালো লাগতো, ভাঙল না। টাকার ঘা কলিজায়। মুখে চোখে পানি দিয়ে আসার পরেও ঝিমুনিটা ছাড়ছিল না। প্রথমে ঝুড়িতে, পরে একে একে সম্ভাব্য সকল আসবাবে কাঙ্ক্ষিত শার্টটা খুঁজলো, পেল না। চিৎকার করতে করতে বেরিয়ে এলো ঘর থেকে। মামি ও শতালো নানির মেয়ে কাজের মহিলাকে জিজ্ঞেস করলো, সেই শালের চেংড়ি কই? বেরিয়ে এসে দাঁড়ালো শাহানা। কি সমস্যা? ষাঁড়ের মতো গলা ফাটতেছিস কেন? এই বাড়ির বেটা ছেলেদের জন্মগত ভদ্রক এই? জয়ে দাঁত খিঁচিয়ে উঠল। আমার শার্ট ধোয়া হয়নি কেন? হ্যাঁ, কোন সুখে? কার বালডা পরবো আমি এখন? তোর শার্টের খুব আকাল হয়েছে না? আলমারি খুললে ছোটোখাটো একটা শার্টের গোডাউন খোঁজ পাওয়া যায়। বাদর ছেলে কোথাকার। সবসময় তোমার শার্টের পেছনে তো দৌড়াই আমি। হ্যাঁ, আর কোনো কাজ নেই বাড়িতে? অন্যটা পরে বের হ, যা। জয় মুখ খুলতে গিয়েও নিয়ন্ত্রণ করলো নিজেকে। তার মুখ খুলে বকা ছাড়া কিছু আসার সম্ভাবনা নেই। মামিকে সামনাসামনি বকা ঠিক ঠিক না। এরপর কথা বলতে গিয়ে এই খ্যাপা সুরেই এলো, তো একটা বের করে দাও সেই গোডাউন থেকে, পরে বের হই। তোমাদের মতো তো হুদাই ঘরে বসে থাকি না আমি, কাজ আছে। উঠতেই দেরি হয়ে গেছে। আমার শার্টের বাড়া নিয়ে রং করতেছি আর আধা ঘন্টা। তরু বেরিয়ে এসে দাঁড়ালো সেন্টার রুমের একপাশে। জয় ওর দিকে ফিরল, কঠিন স্বরে আদেশ করলো, তরু। আরে সিস্টার, ইউ আর স্টিল জীবিত নাও? ভালোই হলো। আমার একটা শার্ট বের করে দে, যা কুইক। জয়ের ঘরে ঢুকলেই পুরুষালী একটা গন্ধ পাওয়া যায়। মাতাল মাতাল লাগে তরুর। ঘরে বাস করা পুরুষটাই যখন সর্বক্ষণ ওর মাতাল হয়ে থাকার কারণ, এই ঘরটাও ওর কাছে বড় কাঙ্ক্ষিত। প্রতিদিন জয় উঠে বেরিয়ে যাবার পর সে পুরো ঘরটাকে পারলে নতুন করে উলটপালট করে, আবার শুরু থেকে গোছায়। বেশিক্ষণ এই ঘরে অবস্থান করার লোভে। যতক্ষণ এখানে থাকবে বুকের ভেতরে কী যে এক শিরশিরিনি নেচে বেড়ায়। আলমারিটা খুলে খুঁজে খুঁজে একটা কালো লালচে রঙা শার্ট বের করলো, আবার দ্রুত ঢুকিয়ে হ্যাঙ্গারে বাঁধিয়ে রাখলো। এই ঘরের প্রতিটা বিন্দু তার গোছানো। অবশেষে একটা চেক শার্ট বের করলো, সেটাতেও মন লাগলো না। ভুলভাল শার্ট নিয়ে গেলে, পছন্দ না হলে নিশ্চিত একটা জঘন্য ভাষায় গালি দিয়ে ছুঁড়ে ফেলবে শার্টটা জানালা দিয়ে। একবার শার্ট ধোয়া হয়েছিল না, সবগুলো শার্ট বাথরুমে চুবিয়েছিল। পরে ক্লিনার
এনে সেসব তুলে বাথরুমে বাঁচানো হয়েছে। আবার নতুন শার্ট কিনতে হয়েছিল। না কেনা অবধি হামজার শার্ট পরতো। একটা মিশ্র ছাই রঙের শার্ট দিল জয়কে। জয়ের সব শার্ট বেনামি রঙের, নাম না জানা সব কালারের শার্ট বেছে বেছে কিনে আনে। এমনকি শার্ট যেটা কেনে সেটা দোকানে দাঁড়িয়ে গায়ে চড়িয়ে পরনের ব্যাপারে আর বাড়ি ফেরার লোক সে। পরের দিন নতুন সেই শার্ট ধুয়ে আয়রন করে আলমারিতে তোলা হয়। এরকম হাজারো পাগলটা স্বভাব সম্পূর্ণ বদরাগী পুরুষটিকে কেন যে এত ভালো লাগে মনে মনে তরুর। লোকে শুনলে নিশ্চয়ই বলবে রুচির দোষ আছে তরুর, নয়তো জয়ের মতো নোংরা স্বভাবের ছেলের প্রেমে পড়া যায় না। জয় কিছু বলল না, চুপচাপ শার্টটা পরল গায়ে। তরুকে দিয়ে পারফিউম আনিয়ে নিল। এই ব্যাপারটা তরু কতটা উপভোগ করে তা জানে না জয়। তার মন নেচে ওঠে যখন জয় ধমক দিয়ে এটা ওটা ঘর থেকে আনতে বলে তাকে। মনে হয় যেন সে ঘরণী জয়ের। আজ পৌরসভা অফিসের বৈঠক ছিল, নির্বাচনের কাজ। হামজা বলেছিল ঠিক দুপুরের পর পৌরসভায় পৌঁছে যেতে। আগামী সপ্তাহের শুরুতেই বিশাল এক সম্মেলন নির্বাচন নিয়ে। সেই বিষয় নিয়ে আলোচনা চলবে। জয় পৌরসভায় না গিয়েছিল পলাশের গাঙ্গের পাড়ের বাড়িতে। সেখানে কিছুটা আড্ডা দিয়ে ক্লাবে গিয়ে ক্যারাম খেলেছিল আধা ঘন্টার মতো। এরপর বাড়ি ফিরে ঘুম দিয়েছে সন্ধ্যা অবধি। কবির ড্রাইভিং করতে করতে জিজ্ঞেস করলো, ভাই আমরা যাচ্ছি কই এখন? চেয়ারম্যান কাকা ডেকেছে। কবির দ্রুত ঘাড় ঘুরালো। চেয়ারম্যান কাকা আপনাকে ডাকছে কেন? সম্পত্তির ভাগ লিখে দিবে, তার কিছু চাই সেখান থেকে। বোকা হাসলো কবির। না মানে আপনার কেন ডাকছে? উল্টাপাল্টা কিছু করবে না তো? উল্টাপাল্টা কিছু? বউ নেই নাকি চেয়ারম্যানের? আমায় কেন টার্গেট করবে? হাসলো কবির। জয় বলল, আয় তোর এই গেছো বাদরের মতো হাসির একটা ছবি তুলি। বাই এনি চান্স অকালে টপকে গেলে ছবিতে মালা চড়াবো। ব্যাক ক্যামেরায় অন করে কবিরের দিকে ধরলো। হঠাৎই একটা বোঝাই ট্রাক সামনে এসে পড়লো ওদের গাড়ির। গাড়ি চালানোর সময় এই মজা বোধ হয় কাল হয়ে উঠল ওদের। কবির প্রথমত নিয়ন্ত্রণ হারালো। দ্রুত স্টিয়ারিং ঘোরালো গাড়ির এক সাইডে নেবার জন্য। ততক্ষণে ডান পাশে আরেকটা গাড়ি এসে পড়েছে। ওদিকে সরার জায়গা নেই। ওদের গাড়ি যে পজিশনে রয়েছে তাতে ট্রাক ওদের গাড়িকে পিষে সামনে এগিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। এই পাশে চাপার জায়গা নেই। কয়েক সেকেন্ডের পাশের গাড়িটা আরও স্লো হয়ে ওদের পাশ আটকে চলল মনে হলো। জয় সবসময় খারাপ কিছুর জন্য প্রস্তুত, কবিরও হলো। কিছু করার নেই আর। ট্রাক ওদের সামনে খুব কাছে প্রায়। আচমকা পাশের গাড়িটা পাশ থেকে দ্রুত এগিয়ে গেল ওদের গাড়ির পার করে। সেদিকে গিয়ে ট্রাকটা চলে গেল ওদের বাঁচিয়ে। ট্রাক চলে গেল নাকি কবির নিপুণ হাতে নিয়ন্ত্রণ করে নিল বলা যায় না। সেকেন্ড বিশেকের মধ্যে ঘটে গিয়েছে পুরো ঘটনাটা। জয় গাড়ির জানালা দিয়ে মুখ বাড়িয়ে পেছনে তাকিয়ে দেখলো ট্রাকটাকে একবার। এখনও হৃৎপিণ্ড ধরাস ধরাস করছে। জয়ে তাকে বকল, শালা এত লাফাও কেন? বেশ কিছুক্ষণ পর পেছন থেকে সামনে ঘাড় ফেরালো। কবিরকে প্রশ্ন করলো, ট্রাকটা কার জানিস কবির?